বাবুটার তো খিদে লেগেছে, আর কতক্ষণ? ড্রয়িং রুমের সোফার উপর বসে অধৈর্য হয়ে বলে ইনারা। 5 মিনিট। রান্নাঘর থেকে শান্ত কণ্ঠে উত্তর এলো সভ্যর। সে আধা ঘন্টা ধরে 5 মিনিট লাগবে? এদিকে আমার পেটে গুড়ুম গুড়ুম করছে। এমন সময় কলিং বেল বাজায়। ইনারা আবার উঁচু স্বরে বলে, কলিং বেল বাজছে। সভ্য দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলে জোহানকে দেখে বেশ খুশি হয় সে। আরে তুই এখানে? কি খবর তোর? তবে জোহান তার কথার উত্তর দেয় না। সে অবাক হয়ে দেখে সভ্যকে। হাতে বড় চামচ, অ্যাপ্রন ও মুখে আটা ভরা। সে বিষয়ে জিজ্ঞেস করে, এ কি অবস্থা তোর? কি হয়েছে? আরে আমি একটু কিচেনে আসি তো, রান্না করছিলাম ইনারার জন্য। তুই আগে ভেতরে আয় তো। তুই আগে বল, তোর এই কি অবস্থা? স্টাফরা কি সব একসাথে ছুটি নিয়েছে যে তুই একা এসব করছিস? আজ আমার অফিসের ছুটি, তাই ইনারার খুব ইচ্ছে করছিল একসাথে সময় কাটানোর। তাহলে আমি কি পরে আসবো? কথা বলতে বলতে ভেতরে ঢোকে তারা। ইনারা জোহানের কথা শুনে বলে, আরে নো প্যারা, চিল করো আর চিপস খাও। হ্যাঁ, তুই ইনারার সাথে বসে গল্প কর, আমি আসছি। সভ্য রান্নাঘরের দিকে যাবার পর জোহান এসে বসে ইনারার পাশের সোফায়। কমাস পর তোমার বাচ্চা হবে। তুমি কার্টুন দেখলে বাচ্চাকে সামলাবে কি করে? কোন ডিকশনারিতে লেখা আছে যে কার্টুন দেখলে বাচ্চা সামলানো যায় না? ইনারার কথার ধরনে রাগান্বিত ভাব থাকায় জোহান একটু ভয়ই পায়। তাই সে আবারও বলে, রাগ হচ্ছ কেন? আমি তো এমনিতে বলছিলাম। আমি বাচ্চা থাকতে পুরো 6 মাস ধরে তোমাদের 5 জনকে সামলিয়েছি। এই হিসেবে আমি সবই সামলাতে পারবো, বুঝলা? বুঝলাম। ইনারা মুহূর্তের মধ্যে একগাল হেসে তার সোফার শেষ প্রান্তে এসে বসে, অর্থাৎ জোহানের কাছে এসে বসে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তারপর আমার বোনের সাথে কেমন চলছে? জোহান অবাক হয়, তোমার বোন? মায়া? মায়া আমার কাজিন। তো বোনই তো। কি বলত একটা ভাই তুমি। ল্যাঙ্গুয়েজ। ভাই বলা মানা নাকি? বলদ বলা মানা। আগে বলো, মায়াকে প্রপোজ করেছ? প্রশ্নটা শুনতে অপ্রস্তুত হয়ে যায় জোহান। তার মায়ের কথা মনে পড়তে মনটা কেমন উদাসীন হয়ে আসে। সে চোখ নিচে নামিয়ে মিনমিনে উত্তর দেয়, আমাদের মধ্যে এমন কিছুই চলছে না। উত্তরটা শুনে ইনারা নিরাশ হয়। সে মুখ গোমরা করে বলে, বলত একটা। কে বলত? সভ্য রান্নাঘর থেকে অ্যাপ্রন খুলতে খুলতে আসে, এসে বসে ইনারার পাশে। ইনারা তখনও গোমরা মুখে তাকে উত্তর দেয়, তোমার বন্ধু। দেখো ইনারা, অন্য যাই বলো, বলদ বলবা না। জোহান বলে, ঠিক আছে, বলবো না। ইনারা উত্তর দেয়, পরক্ষণে বলে, গর্ধব, স্টুপিড, বেককল। দোস্ত, তুই কি কিছু বলবি? ইনারা চোখ ঘুরিয়ে তাকায় সভ্যর দিকে। সভ্য হাসি মুখে মাথা নাড়ায়। তোর মনে হয় আমার এত সাহস আছে? আচ্ছা, পিৎজা ওভেনে দিয়েছি, হতে সময় লাগবে, ততক্ষণে গার্ডেনে ঘুরে আসি। জোহানও রাজি হয়। তারা বাগানে আসার পর জোহান বলে, বাগানটা তো খুব সুন্দর, আগে খেয়াল করিনি। আমার মহারানীর কাজ, তার তো ফুল ভীষণ পছন্দ, তাই ভরে দিয়েছে। সুন্দর হয়েছে, দেখে শান্তি লাগছে। তাহলে এতক্ষণ তোর মনে কি নিয়ে অশান্তি ছিল বলতো? অশান্তি না তো ভাই, আমাদের ছোটবেলার বন্ধুত্ব। তোর মুখ দেখে মনের অবস্থা বলে দিতে পারি। বল কি হয়েছে? ঠিক জানি না কি হয়েছে, কিন্তু কেমন যেন অস্বস্তি লাগে আজকাল। বুকের ভেতরটা ভার হয়ে থাকে। আচ্ছা দোস্ত, আমি কেন এমন? কখন কি করে নিজে বুঝে উঠতে পারি না। কেউ আমার কাছে আসলে তাকেও দূরে যেতে আমি বাধ্য করি। সবাইকে হারিয়ে ফেলি কেন? সভ্য তার কথা শুনছিল মনোযোগ দিয়ে। সে হাত আড়াআড়ি ভাঁজ করে বলে, কারণ তুই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিস না। তোর ভয় হয় তুই আবার না আরেক ভুল করিস। জোহান বাগানের পেটিওতে যায়। সেখানে এক চেয়ারে বসে গভীর নিঃশ্বাস ফেলে। সো ট্রু। এই কারণে তো আমাদের গ্রুপের মধ্যে কেবলমাত্র আমি এখনও সেটেলড হতে পারিনি, না প্রফেশনাল লাইফে আর না পার্সোনাল লাইফে। তোরা সবাই কত এগিয়ে গেলি, আর আমি আজও সেখানেই রয়ে গেলাম। সভ্য তার সামনে চেয়ারে বসে। হয়তো তার ভাগ্য আরও ভালো কিছু আছে। আমার আর ভালো ভাগ্য, হোয়াট এ জোক। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমার লাইফ একটা কমেডি হয়ে আছে। লাইফ তোর
ডিসিশন তোর। যদি ভুল সিদ্ধান্ত নিস, জীবন তো তোর সাথে ন্যায় করবে না। জোহান গভীর নিঃশ্বাস ফেলে। সভ্য আবার বলে, জীবন তো হারানোর ভয়ে কাটালি, এবার না হয় পাওয়ার আকাঙ্ক্ষা করে দেখ। অন্যদের খুশি করার চিন্তা না করে তোর মন যা বলে সেটা কর। জোহানের হঠাৎ প্রচণ্ড মাথা ধরে। সে মাথা উপর করে গভীর নিঃশ্বাস ফেলে। আমি যা চাই তার কিছুই হয় না। আমি কখনো ওকে কষ্ট দিতে চাইনি, এ কারণে ওর থেকে দূরে চলে গেছি। কিন্তু দূরে যেও শেষমেশ ওকে কষ্ট দিচ্ছি। কার কথা বলছিস? জোহান মুখ তুলে তার দিকে তাকায়। সে সভ্যর দিকে তাকে বলে, ইউ নো রাইট অফ স্লেভ উইথ লট অফ গার্লস। আমি তা এখন রিগ্রেট করি, কিন্তু সত্যি বলছি, আমি কখনো ওকে নিয়ে এসব কল্পনা করিনি। ওকে আমার অনেক ভালো ফ্রেন্ড ভেবেছি, জাস্ট ফ্রেন্ড। আই ডোন্ট নো ও রাতে আমার কি হয়েছিল। আমি নিজেকে আটকানো সত্ত্বেও ওকে কিস করে বসি। পরে আমি চেয়েছিলাম ওকে দূরে রাখতে, কিন্তু আমি এখন ওর থেকে দূরে থাকতে পারছি না। ওর সাথে কথা না বলে থাকতে পারছি না। ও যখন আমাকে এড়িয়ে যায় তখন বুকের ভেতর কেমন ব্যথা করে। ওর হাসিটা আরেকবার দেখার জন্য আমার মন বেকুল হয়ে আছে। হয়েছেটা কি আমার? তোর তো ভয়ঙ্কর রোগ হয়েছে। সভ্যর কথায় জোহান কপাল কুঁচকে তাকায় তার দিকে। মাথা ঠিক আছে তোর? কি বলছিস? ঠিকই বলছিস, তোর প্রেমের রোগ হয়েছে। তুই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছিস। অসম্ভব, ও জাস্ট আমার ফ্রেন্ড। ইউ আর রাইট, জাস্ট ফ্রেন্ড। সত্যি? সময় দে, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। এখন ভেতরে চল, দেখি ম্যাডাম কি করছে। সে সময় মতো পিৎজা না পেলে তোর চুল ছিঁড়ে ফেলবে। কি কস? প্রেগনেন্ট মেয়েরা এত ডেঞ্জারাস হয় নাকি? সবার কথা জানি না, কিন্তু ও তো ইনারা। জোহান এই কথায় হাসে। একদম ঠিক। তারা ভেতরে যাওয়ার পর দেখে আরেক দৃশ্য। ইনারা কার্টুন দেখে কান্না করছে। সভ্য যে তাকে সান্ত্বনা দেয়, তাকে বুকে ধরে মাথায় হাত বুলিয়ে তাকে বোঝাতে থাকে। জোহান পাশের সোফায় বসে তাদের দেখতে থাকে। তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। তাদের একসাথে এভাবে দেখে তার ভালো লাগছে। সেভাবে ইনারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে সভ্যকে বাছাই করে। দুইজন এত কষ্টের পর একসাথে সুখ পেয়েছে। কথাটা ভাবতেই তার মায়ের কথা মনে পড়ে। মায়া বসে আছে একটি রেস্টুরেন্টে, তার সামনে এক কাপ কফি। অপর পাশে বসা অভ্র। সে কফিতে এক চুমুক দিয়ে অভ্রকে বলে, কি দরকার ডেকেছেন তা বলবেন? আমি এতটাও ফ্রি মানুষ না যে আপনার সাথে এতক্ষণ ধরে বসে কফি খাবো। তুমি আমার এত বড় সাহায্য করেছো, আমি দরকার ছাড়া তোমার সাথে দেখা করতে পারি না। মায়া হেসে পায়ের পর পা তুলে কফিতে চুমুক দিয়ে বলে, আপনার এত মাস পর আমার সাহায্যের কথা মনে পড়েছে, তাও জাস্ট কফির জন্য? আপনি সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করেছেন। আমাকে এতটাই বোকা মনে হয়? কাজের কথায় আসুন। অভ্র প্রথমে দীর্ঘশ্বাস ফেলে, তারপর হাসে। রাইট, তুমি মোটেও বোকা না, এ কারণে এই কাজ। তোমার হেল্প আবার চাইছি। বলুন। একটা ইন্টারভিউ হবে, তোমার জাস্ট সেই ইন্টারভিউয়ে জয়েন করতে হবে। তোমার সাথে ইন্টারভিউ করবে প্রধানমন্ত্রীর ছেলে তৌফিকের স্ত্রী মেঘলা। মায়ের চোখে মুখে এইবার বিরক্তির ছাপ স্পষ্ট। আপনার হবু স্ত্রী না নিউজ চ্যানেলে কাজ করে? রাইট। তো আপনি তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে ডেকেছেন? নিজের কাছে পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করবেন? অভ্র সুরভির কথা ভেবে হাসে। সুরভি আগে একটা নিউজ চ্যানেলে কাজ করত। আমার সাথে বিয়ের কথা সবাই জানার পরও নিজের স্বপ্নের কাজটাই ছেড়ে দিল। ওর আমার কোনো হেল্প নেওয়া পছন্দ না। ওকে, আই লাইক হার, বাট আপনার তাহলে কেন আমাকে প্রয়োজন? অভ্র চুপ থেকে বলে, আমি অনেক ভেবেছি, কথাটা গোপনীয়, কিন্তু কেন যেন আমার তোমার উপর বিশ্বাস আছে। হয়তো তোমার আর আমার মাঝে কিছুটা মিল আছে, এজন্য। কথাটা প্রধানমন্ত্রী সাহেবের ছেলে তৌফিককে নিয়ে। আসলে উনি এত সুবিধার মানুষ না। তার বা আপনার সুবিধা অসুবিধা দিয়ে আমার কিছু যায় আসে? অভ্র তার কফির কাপটি শক্ত করে ধরে। এই কথা সুরভি ছাড়া কেউ জানে না। আজ তোমাকে বলছি, এই বিশ্বাস রেখে যে তুমি আমাকে সাহায্য করবে। আমার রাজনীতিতে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি আজ এইখানে বসে আছি কেবল প্রতিশোধ নেবার জন্য। তৌফিক কেবলমাত্র নিজের জেদের জন্য আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছে।
অভ্র সে সময় মনে হয় তার চোখ জোড়া সিক্ত হয়ে আসছে, বুকে ব্যথা উঠল প্রচণ্ড রকমের। সে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। সে নিজের চোখের জল যে কাউকে দেখাতে পারে না। সে কাঁপানো গলায় বলতে থাকে, কেবলমাত্র মেঘলাকে পাওয়ার জন্য, আর মেঘলার আত্মাকেও ও প্রতিটা দিন খুন করে, ওর ওপর অত্যাচার করে। ওরা একে অপরকে ভালোবেসেছিল, এটাই ওদের শাস্তির কারণ। আমি আজও শান্তিমতো ঘুমাতে পারি না। আজও আমার চোখ বন্ধ করলে আমার বন্ধুর রক্তাক্ত শরীর, আমার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলতেই তার হাতের কাপটি ভেঙে যায়। মা চমকে ওঠে, তার দৃষ্টি এবার করুণ হয়। অভ্র এবার চোখ তুলে তাকায়। তুমি জানো মায়া, গগন সম্পর্কের আগে একটা ছোট আঘাতও লাগতে দেয়নি মেঘলার শরীরে। ওর একটু আঘাত লাগলে অস্থির হয়ে যেত। আর এই জানোয়ার অভ্রর চোয়াল শক্ত হয়ে আসে। রাগে তার শরীর কাঁপতে শুরু করে। ওই জানোয়ার ওর ওপর প্রতিদিন অত্যাচার করে। ওর শরীরে কেবল আঘাতের চিহ্ন। অভ্র একটু থেমে আবারও বলে মায়াকে, তুমি আমাকে তখন সাহায্য করেছিলে কেবল আমার ভালোবাসা পাওয়ার জন্য। এখন কেবল ভালোবাসা না, ওদের জীবনের প্রশ্ন। মেঘলাকে ওই নরক থেকে বের না করলে না আমার বন্ধুর আত্মা শান্তি পাবে, আর না আমি শান্তি পাব। তোমাকে জোর করছি না, কাজটা রিক্সের। তুমি মানা করতে পারো, আর যদি করো তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। আমার কোনো কিছুর অভাব নেই। মায়ের কথায় নিরাশ হয়ে যায় অভ্র। তার মাথায় কেবল মায়ের কথা এসেছিল, এখন তার আবার নতুন কিছু ভাবতে হবে। মায়া আবার বলে, কিন্তু যদি সত্যি একটি মেয়ের জীবনের প্রশ্ন হয় তাহলে আমিও চুপ থাকতে পারি না। কি করতে হবে তা বলুন। কথাটা শুনে তার নিঃশ্বাস ফেরে। মায়া তার দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলে, আপনার চোখে প্রতিশোধের আগুনে স্পষ্ট দেখা যাচ্ছে। তার জন্য হাত রক্তাক্ত করতে হবে না। কি করতে হবে তা বলুন। ইন্টারভিউ দিতে হবে, আর মেঘলা থেকে কিছু তথ্য নিতে হবে। আসলে তৌফিক লুকিয়ে প্রতি বুধবার থেকে শুক্রবার একটি জায়গায় থাকে। এটা সন্দেহের বিষয় না হলেও ওর নিজের রূপে সেখানে যায় না, লুকিয়ে ওর ম্যানেজারের রূপে যায়। নিশ্চয়ই অবৈধভাবে কিছু করে। মায়া বলে, আমার ভাবনাও তাই, কিন্তু এর জন্য আমার কিছু ক্লু লাগবে যা মেঘলা থেকে পাওয়া যাবে। সুরভিকে তৌফিক চেনে এবং সন্দেহ করে, তাই তোমার ওর থেকে তথ্য নেওয়া লাগবে। হয়ে যাবে। গ্রেট, তাহলে আমি সুরভিকে বলি। মায়া উঠে দাঁড়ায়। মেসেজে সব জানিয়ে দিন, আমার যেতে হবে, মিটিং আছে। একটু দাঁড়াও। অভ্র তার সামনে দাঁড়ায়। অভ্র কারো ঋণ রাখে না, আর তুমি তো দুইটা সাহায্য করছো আমায়। বলো তোমার কি লাগবে। আমার যা প্রয়োজন হয় তা আমি অর্জন করতে জানি। তুমি না একটা সাহায্য চাইতে বিয়ে ভাঙার সময় শর্ত দিয়েছিলে? মায়ের মনে পড়ে। সে দীর্ঘশ্বাস ফেলে। ভেবেছিলাম কিছু একটা, মনে একটা আগুন ছিল, প্রতিশোধের আগুন। ভেবেছিলাম সে আগুনে সব পুড়িয়ে ছাই করে দেব। এখন ইচ্ছা করছে না। বুঝেছি তাদের কষ্ট দিয়েও আমার মন শান্ত হবে না। যত যাই হোক, তারা আমার পরিবার, তাদের জন্য আমি কেউ না হলেও তারা আমার সব কিছু। তো বলো, তোমার মন কিভাবে শান্ত হবে? তুমি আমার এতটা সাহায্য করছো, আমি তো এতটুকু করতেই পারি। মায়া তাচ্ছিল্য হাসে। তার মনে পড়ে জোহানের কথা। যে মানুষটার জন্য সে নিজের বুকের সব আগুনে জল ঢেলে দিয়েছিল, সে মানুষটা তাকে আগুনে ছাই হতে ছেড়ে গেল। যে মানুষ ভালোবাসা চিনে না, তাকে ভালোবাসা শেখাতে পারবেন? কি? মায়ের কথায় গোলকধাঁধে পড়ে গেল অভ্র। সে কি বলল কিছুই বুঝল না। মায়া হাসল, কিছু না। আর অবশ্যই সিকিউরিটি থাকবে ওখানে, তাই চিন্তা করো না। তাচ্ছিল্য হাসে মায়া। চিন্তা করলে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতাম না। আর সেখানে তৌফিক যদি জানতে পারে আপনি সিকিউরিটি পাঠিয়েছেন, তাহলে সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যাবে। আপনার বান্ধবী মেঘলার ওপর তার দৃষ্টি থাকবে। আমি কিছুই জিজ্ঞেস করতে পারবো না। কিন্তু তাই বলে তোমাকে আর সুরভিকে আমি ঝুঁকিতে ফেলতে পারি না। ডোন্ট ওয়ারি, আমি সামলে নেব। অভ্র তবু আশ্বস্ত হয় না। মায়া যাবার সময় দরজায় দুটো সিকিউরিটি গার্ড দেখে। তার চেয়ে ওজনে দ্বিগুণ হবে তারা। সে মাথা ঘুরিয়ে অভ্রর দিকে তাকায়। আপনার বিশ্বাস হচ্ছে না যে আমার ওপর আক্রমণ হলে সামলাতে পারবো না, তাই না? বলুন আক্রমণ করতে। হোয়াট, পাগল তুমি? আপনি ঋণ পরিশোধের জন্য কিছু করতে চেয়েছিলেন না? আমি যা বলছি তাই করুন। মায়ের জোর গলায় বলে। অভ্র খানিকটা বিরক্ত হয়। এমন অদ্ভুত মেয়ে সে জীবনে দেখেনি।
অভ্র ইশারা করলো একজন সিকিউরিটি গার্ডকে। সে হাত থেকে নিজের বন্দুক রেখে মায়ের দিকে এগোতেই সে গার্ডের হঠাৎ করে ঝুঁকে পায়ের জোরে কিক মারে। যদিও প্রথমে এতে বিন্দুমাত্র ব্যথা হয় না গার্ডের, সে উল্টো হেসে উড়ায়, কিন্তু পরের মুহূর্তে যখন সে সূক্ষ্ম থেকে তীব্র ব্যথা অনুভব করে তখন সে রেগে যায়। সে হাঁটু গেড়ে বসতে নিলে উঠে দাঁড়ায়। ভেবেছিল ছোট্ট একটি মেয়ে সহজভাবে ছেড়ে দিবে, কিন্তু এখন ব্যাপারটা তার ইগোতে এসে লেগেছে। সে উঠে মেয়েটার উপর ভয়ানকভাবে আক্রমণ করে। মায়া খুবই চতুরতার সাথে আক্রমণ পরিহার করে উল্টো তার সোয়ালে একটা ঘুষি মারে। অভ্রর অবাক হয়ে হেসে দেয়। সে ভেবেছিল মেয়েটা কেবল বুদ্ধিমতী, কিন্তু তার কৌশল ও শক্তি দেখে সে প্রভাবিত হয়। সে চেয়ার টেনে বসে তাদের দৃশ্যটা উপভোগ করে। আর সে কফিতে চুমুক দিতে দিতে দেখে মায়ের ফাইটিং। এমন সময় ফজলু মিয়া আসে তার পাশে। ভাই, এই মাইয়ারে দেখে ভয়ে কাঁপতাছে আমার বুক। আমার বউয়ের চেয়ে বেশি সেন্স এর এই লুক। অভ্র হাসে। সে চেয়ে চুমুক দিয়ে দেখে মায়ের দিকে। সে শেষ পাঞ্চে গার্ডটাকে মাটিতে কিভাবে শুয়ে দিল তা দেখে সে এবার আশ্বস্ত হয়। মায়া ফ্লোর থেকে তার ব্যাগ নিয়ে তাকায় অভ্রর দিকে। অভ্র রসিকতার ভঙ্গিতে বলে, আমার জানকে তোমার দায়িত্বে রাখলাম সেদিনের জন্য। আমার জানের কিছু হলে আমার প্রাণ চলে যাবে, ওর খেয়াল রেখো। কথাটা শুনে মায়া মুখ বানায়। এত বড় নেতার মুখে এসব ক্রিঞ্জি কথা শুনতে একটু কটু লাগছে। সি, আমার হবু বউ আমার প্রাণী। এবার সে গম্ভীর মনোভাব প্রকাশ করে। তো আপনার প্রাণ আমার অধীনে থাকলো বলে সে নিজের ব্লাজার ঠিক করে চলে যায়। মা সেখান থেকে যায় সোজা তন্নির সাথে ব্রাইডাল শপিংয়ের জন্য। এই সপ্তাহে এঙ্গেজমেন্ট, অথচ তন্নির এখনও ড্রেস কেনা হয়নি, আর সে মায়াকে ছাড়া কোনো মতে যাবে না। তাই মায়া আজ ছুটি নিয়ে এলো তাদের সাথে যাওয়ার জন্য। তন্নিকে নিয়ে বাইক দাঁড় করালো ব্রাইডাল শপের সামনে। আশরাফ ও মেহেদি এখানে আসার কথা, তবে ভেতরে যেয়ে তার আশরাফকে পেল না, মেহেদি ছিল কেবল। কিরে, তোর বন্ধু কই? তন্নি জিজ্ঞেস করে। আমার বন্ধু? তোর জামাই লাগে না? ওই শালার কথা কইস না। কালকে থেকে সে মহান ব্যক্তি, খুব ব্যস্ত, কল করার টাইম নেই। এখনও আসে নাই। বউয়ের ড্রেস থেকে এই মুহূর্তে তার কি বেশি দরকার? রাস্তায় আছে, আসতেছে। এখন আমরা 3 জন ড্রেস বাছাই করবো নাকি? 3 জন না, 4 জন। সে পিছনে আঙ্গুলের ইশারায় জোহানকে দেখায়। তাকে দেখে বিরক্ত হয় মায়া। তাকে সব জায়গায় আসতে হবে নাকি? তন্নি তাকে দেখে খুশিতে গদগদ করে বলে, আরে জোহান, আমি ভেবেছি তুমি আসবেই না। তুমি এসেছো, আমি অনেক খুশি। ছুটি নিয়েছিলাম আজ, সভ্য ইনারার সাথে দেখা করতে গেলাম। মেহেদি কল দিল, তাই এলাম বলে সে তাকালো মায়ের দিকে। তাকে ভালো করে দেখার জন্যই তার আশা। এই কিছু সময় অন্তত সে মায়াকে দেখতে পারবে। মায়া তার দিকে তাকাবে, তার সাথে আগের মতো কথা বলবে, হোক তা নাটকীয়। তন্নি জিজ্ঞেস করে, তুমি দেখে আমাদের আগের ড্রেস দেখা শুরু করে দিলে? না, এমনি। এই নীল লেহেঙ্গাটা চোখ কাড়ল তাই। তন্নি আর চোখে তাকায় মায়ের দিকে, কুনুই দিয়ে খোঁচা মেরে বলে, কাউকে কল্পনা করেছিলে নাকি? মায়া তন্নির দিকে তাকে জোরপূর্বক হাসে। আবার জোহানের নির্বিকার উত্তরে ফিরে তাকায়, সাথে সাথেই হ্যাঁ। মায়ের ঢোকে তার রাগ ও কষ্ট গেলে তন্নির দিকে তাকে বলে, চল তোর জন্য গাউন দেখি। তন্নির ইচ্ছা সে সাদা গাউন পরবে, তাই সেদিকে যায় তারা। এক অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যায় তন্নিকে। 3 জন একটি সোফায় বসা, মায়া ও জোহানের মাঝে বসা মেহেদি। তন্নি একটু পরপর এসে তাদের গাউন দেখাচ্ছে। তারা নিজের অভিমত দিচ্ছে আর মেহেদির ছবি তুলে রাখছে। হঠাৎ তোর ফোন আসে, সে উঠে যায়। তন্নিও যায় আরেকটি পোশাক পরে আসতে। রুমে আশেপাশে কাউকে না দেখে জোহান মায়ার সাথে কথা বলার সুযোগ পায়। মায়া, তোমার সাথে কথা ছিল। মায়া উত্তর দেয় না। প্লিজ আমার সাথে কথা বলো, আমার ভুল হয়ে গেছে। মায়া তবুও কথা বলে না। জোহান এবার অতিষ্ঠ হয়ে তার সামনে এক হাঁটু গেড়ে বসে। সে মায়ের গালে হাত রেখে তার দিকে মুখ ফেরায়। সে রাগান্বিত স্বরে বলে, সমস্যা কি তোমার? আমি ডাকছি শুনছ না? তোমার সাহস অতিরিক্ত বেড়েছে না? তোমার সাহস কি করে হয় আমার সাথে উঁচু স্বরে কথা বলার? ভুলে যেও না আমি কি করতে পারি। কি, তোমার কোম্পানি থেকে বের করে দিবে? দাও, যা করার করো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার সাথে কথা বলো। মায়া আবারও তার মুখ ফিরিয়ে নেয়। সে এবার মায়ের হাত ধরে অনুরোধের সুরে বলে, প্লিজ মায়া, আমার সাথে কথা বলো, আমার ভুল হয়ে গেছে। আমি সে রাতের পর
আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি তোমাকে কষ্ট দিয়ে দেব। সেটাতে আমি নিজের হুঁশে ছিলাম না মায়া, হুঁশ ফিরতে বেশ দেরি হয়ে গেল। জানি না তোমার চোখে তাকাতে আমার কি হয়ে যায়, আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার কেবল ইচ্ছে করে তোমার চোখ দুটোই ডুবে যেতে। আফসোস, তোমার চোখ দুটো সত্যিকারের সমুদ্র না, না হয় আমি মরতে এক বিন্দু দ্বিধাবোধ করতাম না। মায়া এক পলক তার দিকে তাকায়। তার শব্দ চয়নে সে রাগ করবে না কি আফসোস, তাই বুঝে কুল পায় না। জোহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তুমি তো জানো আমি ভালোবাসার যোগ্য না। অতীতে আমার ভুলগুলো মুছে দেবার পর যদি আমি ফিরতে পারতাম তাহলে তোমার কাছেই ফিরতাম। তোমার ভালোবাসা আমার প্রতি গভীর হবে, কিন্তু যদি আমি তোমার সে চোখের সমুদ্রে সারা জীবনের জন্য ডুবতে না পারি তখন কি করবে বলো? আমি তো ভালো মানুষ না মায়া, আমার মতো খারাপ মানুষকে ভালোবাসাটা তোমার ভুল হয়ে গেল না? মায়া তার সলসলের চোখে চোখ রেখে বলে, এইসব কেন বলছো তুমি? জোহান চোখ সরায় না। সে প্রতীক্ষার পর এই দৃষ্টির দর্শন হলো। সে মায়ের হাত ধরে তার বুকের বাঁ পাশে রাখে। তোমার অভাবে আমি এখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। মায়ের ইচ্ছে করছিল ছেলেটাকে মেরে ধরে হাড্ডি ভেঙে দিতে। সে কি এতটাই অবুঝ, নিজের শব্দের মানে বোঝে না? সে ভালোবাসে মায়াকে, ভালোবাসে, তাহলে কেন নিজেকেও মায়াকে কষ্ট দিচ্ছে? তার চোখে পানি আসার পূর্বেই সে চোখ সরিয়ে নিল। দোস্ত, এই গাউনটা। তন্নি দরজা দিয়ে রুমে ঢুকতে তাদের এই দৃশ্য দেখে থমকে যায়। সে প্রথমে অবাক হয়ে তাকিয়ে রয়, তারপর দুই গালে রেখে চেঁচিয়ে ওঠে, নিজের ভুল ধারটা প্রকাশ করে। ও মাই গড, জোহান কি তোকে প্রপোজ করছে? মায়া ওঠে সাথে সাথে। একদম না। জোহান উঠে দাঁড়ায়, কিন্তু মায়ের হাত ছাড়ে না। আচমকায় বিপরীত দরজা খুলে ভেতরে ঢুকে আশরাফ ও মেহেদি। তন্নি আশরাফকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। বেয়াদব, এইটার সময় কি তোমার বোর্ড ড্রেস সিলেক্ট করার জন্য? এভাবে বলিস না, সোজা এয়ারপোর্ট থেকে এসেছি শুধু তোর জন্য। এয়ারপোর্ট থেকে কেন? সে দেখে দরজা দিয়ে আথিফ ঢুকছে। তন্নি খুশিতে লাফিয়ে ওঠে। সে দৌড়ে যায় আথিফের কাছে। তাকে সামনে থেকে দেখে খুশিতে ছন্নছাড়া হয়ে যায়। আর তুমি সত্যি এসেছো বলেই তার হাত ধরে নেয়। এই প্রথম ভিডিও কল ছাড়া সামনাসামনি দেখা হচ্ছে। আমি অনেক হ্যাপি। আপনার বিয়ে উপলক্ষে 1.5 মাসের ছুটিতে এসেছি, ভাবি যে ইচ্ছা মতো দেখে নিয়েন, কিন্তু এখন অন্য কাউকে দেখার জন্য মন ছুটছে। আসি। সে তন্নির হাত ছেড়ে এক প্রকার দৌড়ে আসে মায়ের দিকে। তার সামনে আসতে সে প্রথমে কয়েক সেকেন্ড তাকে দেখে নেয়, তারপর একগাল হেসে বলে, তোমাকে কতটা মিস করেছি তুমি কল্পনা করতে পারবে না অ্যাঞ্জেল। মুহূর্ত না গড়াতেই সে মায়ের হাত ধরে তাকে টান ধরে। সাথে সাথে মায়ের হাত জোহানের হাত থেকে ছুটে যায়। সে বিস্মিত দৃষ্টিতে তাকায় তার সামনে। সে অবাক হয় তার সামনে দাঁড়ানো ছেলেটার সাহসিকতা দেখে। তার চোখের সামনে ছেলেটা মায়াকে জড়িয়ে ধরেছে, তা এত শক্ত করে। মুহূর্তে তার বক্ষ পিঞ্জরের ভেতর কেমন ব্যথা করলো। রাগে তার শরীরের শিরায় শিরায় যেন আগুন জ্বলে উঠল। সে তার হাতটা মুঠোবন্দি করে নিল। তার চোখের সামনে ছেলেটাকে মায়াকে জড়িয়ে ধরেছে, তা এত শক্ত করে। মায়া তাকে ফিরে জড়িয়ে ধরে না, শান্ত গলায় প্রশ্ন করে, কেমন আছো আতিফ? আতিফ, এই নাম জোহান আগেও শুনেছে। মনে পড়ল তার আশরাফের কাজিন। এটাই কি সেই ছেলে যার সাথে মায়া বিয়ের ওয়াদা করে এসেছে? কপালে ভাঁজ পড়ে তার। সে বিরক্তির নিঃশ্বাস ফেলে অন্যদিকে চোখ ফেরায়। আতিফ মায়াকে ছেড়ে নিজের চুলগুলো ঠিক করে বলে, তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকতে পারি? তুমি আমাকে কদিন ঠিক মতো কলও দাও না। আমি তো ভাবলাম ভুলে টুলে গেলে নাকি। মায়া এবার হেসে বলে, তোমাকে কিভাবে ভুলতে পারি? কথাটা শুনে জোহান আবার তাকায় তাদের দিকে। এই প্রথম মায়ের হাসিটা তার কাছে ভীষণ বিরক্তির লাগে। মায়া তো কেবল তার প্রিয় মানুষের সামনে হাসে। তাহলে আতিফ নামক আপদটাও কি তার প্রিয় মানুষের মধ্যে একজন? ভাবতে তার কেমন ভয় হতে লাগলো বুকে। তন্নি তার ব্রাইডাল গাউন ঠিক করার পর সে জোর করে মায়াকে তারও একটা লেহেঙ্গা কিনতে হবে। মায়া তো কিছুতেই রাজি না, সে পরবেই না। তেমন করছিস কেন? আমার বিয়ে নাকি যে আমার লেহেঙ্গা পরতে হবে? তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আমার থেকে তোকে বেশি সুন্দর থাকতে হবে। কে জানে আমার হবু দুলাভাই তোকে দেখে প্রপোজ করে বসে। সে জোহানের দিকে তাকিয়ে কথাটা বলে। আতিফ কথার মাঝখানে হাত ঢুকায়। প্রপোজ তো আগেই করেছি তন্নি রানী, তোমার বান্ধবী অ্যাকসেপ্ট করতে আর 2 বছর বা কয়েক মাস বাকি, বেশি সময় নেই। কথাটা শুনে মায়ের বুকের ভেতর প্রবল অস্বস্তি বেড়ে যায়।
সে আর চোখে তাকায় জোহানের দিকে। তার চোখে মুখে ক্ষোভ দেখতে পায়। সোফায় বসে আঙ্গুলগুলো একত্রে করে রেখেছে, অথচ মুখে একটি কথা বলছে না। এত রাগ, এত হিংসা, অথচ বলে ভালোবাসে না। তার ইচ্ছা হলো এই মুহূর্তে জোহানকে কতগুলো থাপ্পড় দিতে, অথচ ইচ্ছার বিরুদ্ধে সে নিজেকে সংযত রাখল। আচমকা তন্নি তার সামনে হাজির হয় একটি নীল লেহেঙ্গা নিয়ে, যেটি জোহান একটু আগে দেখেছিল। বলে, এটা পরে দেখ, খুব সুন্দর লাগবে তোকে। সে নাকচ করতে চায়, তবে এর পূর্বে আতিফ বলে, একদম না, মায়াকে সবচেয়ে বেশি মানায় লাল রঙে, ওর অ্যাটিটিউডে লাল রং মানায়। বলেই সে উঠে সেলফ থেকে একটি লাল রঙের লেহেঙ্গা নিয়ে এসে হাজির হয়। মায়াবিনী, এইটা পরে দেখো, তোমার স্পর্শে এই ড্রেসটি সৌন্দর্যে বেড়ে যাবে। মায়া আবারও তাকায় জোহানের দিকে। সেও জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। কিন্তু মায়ের বাসায় সময় লাগলো না। সে আতিফের পছন্দ করা পোশাক নিয়ে বলল, আমার এটা পছন্দ হয়েছে। বলে সে চলে গেল ট্রায়াল রুমে। মায়া যাওয়ার পরপরই অভ্র কল দেয় সুরভিকে। সাথে সাথে কল না ধরলেও কিছুক্ষণ পরে কল ব্যাক করে। আসসালামু আলাইকুম। তখন মিটিংয়ে ছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। বলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কণ্ঠে আমার শোনাচ্ছে কেন? ক্লান্ত লাগছে, অনেক কাজ ছিল আজ। তুমি জানো তো তোমার অফিসে একমাত্র কল দিলে তোমার কষ্ট হয়। সুরভি তার কল কেটে বলে, আপনিও জানেন তো আমার নিজের কাজের জন্য পরিশ্রম করতে ভালো লাগে। আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু আমার তো তোমাকে প্রয়োজন। আজ তোমাকে দেখা করতে বলতাম, তোমার ক্লান্ত কণ্ঠ শুনে আর বলতে মন চাইছে না। এতটাও ক্লান্ত নই আমি। দেখা করবেন কোনো কাজে? দেখা করবো আমার চোখের শান্তির জন্য। কাজের কথা তো ফোনেও বলা যায়, তাই না? সুরভি মুচকি হাসলো, গাল দুটো লালচে হয়ে আসে। সে মৃদু স্বরে বলে, ফোনে কথা বলাটা সুবিধার হবে না? আপনি পারলে আজ সন্ধ্যায় দেখা করতে পারি। শিওর? কষ্ট হবে না তো? শিওর। ওকে সুইটহার্ট, তোমায় নিতে আসবো, অপেক্ষায় থেকো। আপনি আসবেন? আমি চলে আসবো। বাসায় আসবো না অফিসে? আজ অন্য কোথাও? অ্যাড্রেস পাঠিয়ে দিন, আমি নিজেই চলে আসবো। তাহলে তো তোমাকে 20 মিনিট কম দেখতে পারবো। এটা আমার দ্বারা হবে না, আমি আসবো। কল দিলে একটু সামনে গিয়েও। ওকে। কল কেটে লজ্জা মাখা হাসে সুরভি। ফোনটি বুকে চেপে ধরে বলে, অপেক্ষায় থাকবো। মায়া ট্রায়াল রুমে তার লেহেঙ্গা পরে দেখছিল। হঠাৎ তার নখ পড়ে। কে? উত্তর আসে না। মায়া জিজ্ঞেস করে, তন্নি তুই? এবার উত্তর আসে না। স্টাফ? উত্তর না আসায় মায়া দরজা খুলে দেখতে নেয়। এর পূর্বে দরজা ধাক্কা মেরে কেউ রুমে ঢুকে পড়ে। জোহানকে দেখে মায়া রীতিমতো বিরক্ত হয়। তুমি এখানে কি করছো? আমি এখানে চেঞ্জ করতে এসেছি। জোহান যখন দেখে মায়া আতিফের দেওয়া লেহেঙ্গাটা পরে নিয়েছে, তখন তার মাথায় রক্ত উঠে যায়। সে তার আনা নীল লেহেঙ্গাটা চেয়ারে রেখে বলে, এটা পরবে তুমি, আমি তোমাকে কিনে দেব। এক্সকিউজ মি, বোধহয় তুমি ভুলে গেছো আমি তোমার বস হই। আমি নিজের টাকা নিজের পছন্দের লেহেঙ্গা কিনতে পারি, আর আমি এটাই কিনবো। বলে সে ওড়না নিয়ে ট্রায়াল রুম থেকে বেরোতে নিলে জোহান দরজা লক করে দেয়। মায়া ঝাঁঝালো গলায় বলে, আর ইউ ম্যাড? আর হোয়াট? কি করছো? সে লক খুলতে যেতে নিলে জোহান তার হাত ধরে আয়নার কাছে চেপে ধরে। এক হাত আয়নার সাথে চেপে ধরে তার দিকে তাকায় কঠিন দৃষ্টিতে। তুমি হয়তো ভুলে গেছো মায়া, আমি জোহান, কেবল তোমার আন্ডারে কাজ করি না, ওয়ার্ল্ড ওয়াইড স্টার একজন। সবাই আমাকে চেনে, তাহলে তোমার চেনা উচিত, তাই না? জোহানের দৃষ্টি সরু, স্থির। তার চোখে এই মুহূর্তে নমনীয়তা দেখতে পায় না মায়া। এই প্রথম, তাই অবাক হয় সে। এসব কথা বলছো কেন? প্রশ্ন করে মায়া। তাদের মাঝে জায়গা ছিল সীমিত। জোহান তার কোমরে হাত রেখে একটানে তাদের দূরত্ব মিটিয়ে নেয়। নাকে নাক ঘষা খায়, চোখে চোখ রাখে। কেমন মৃদু স্বরে বলে, জোহানের জেদ জানো? সে যা চায় তা পেয়েই ছাড়ে। এই জেদে আমি সর্বহারা হয়েছি। নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম, করেছিলামও। সব রাগ, জেদ, তেজ মাটি চাপা দিয়েছিলাম, কিন্তু মায়া তুমি আমাকে আবার পাগল করে দিচ্ছ। দিন রাত আমি কেবল মায়ায় মগ্ন থাকি। কি জাদু করেছ তুমি আমার ওপর। জোহানের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় মায়ের দেহ অবশ হয়ে আসে। কিছুক্ষণ পূর্বেও একজনকে আদমরা করে আসা নারী এখন তার প্রিয় পুরুষের সামনে ভীষণ দুর্বল। সে চোখ নামিয়ে নেয়, তার নিঃশ্বাসের ন্যায় হৃদস্পন্দন গতিহারা। আমার দিকে তাকাও মায়া চৌধুরী, জোহান মৃদু স্বরে বলে। তার কণ্ঠে সে নেশা নেশা ধরায়, যা মায়ের বুকে কম্পন সৃষ্টি করল।
সে চোখ বন্ধ করে নিল, খামচে ধরল জোহানের সাদা রঙের শার্টটি। তোমার চোখ দুটো না ডুবতে দেওয়ার শাস্তি দিচ্ছ? ওই আতিফের চোখে তো চোখ রেখে কথা বলছিলে খানিকক্ষণ আগেও। ওর সাথে চোখে চোখ রেখে কথা বলি, না হয় ওর সাথে প্রেম করি। তোমার কি? কি বললে? জোহান তার হাত ছেড়ে তার গাল চেপে ধরে তার দিকে ফেরায়। জোহানের চোখ দুটো লালচে হয়ে গেছে, তার চল শক্ত, রাগে তার ফর্সা মুখ কান সব লালচে হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বলে, ওর সাথে তুমি প্রেম করবে? অবশ্যই করব, কেন করব না? ও আমাকে ভালোবাসে, তো করলে মন্দ হয় না। তুমি তো বাসো না। তাচ্ছিল্য হাসে মায়া। আমার ভালোবাসাতে কার কি আসে যায়? আমার ভালোবাসা পাওয়ার কপাল নেই, তাই যে আমাকে ভালোবাসে তার সাথেই থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কেউ তো নিজের ভালোবাসা পাক। জোহানের চোখ দুটো সিক্ত হয়ে ওঠে, তার হাত কাঁপছিল রীতিমতো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মায়ের দিকে, তার গাল ছেড়ে দেয়, কোমরের বাঁধন খোলে। সে দূরে সরতে নিলে মায়া তার কলার ধরে নিজের দিকে টান দেয়। এমন করছো কেন এখন? কষ্ট হচ্ছে? তাহলে ভাবো, যদি আমি অন্য কারো হয়ে যাই তখন তোমার কত কষ্ট হবে। মিস্টার জোহান হক, শুনে রাখো, মায়া চৌধুরী তোমাকে বর্তমানে ভালোবেসেছে। তোমার অতীত, ভুল, খারাপ সত্তা সব কিছু আমি মেনে নিতে পারবো, কিন্তু তুমি যেভাবে আমার ভালোবাসাকে অপমান করেছো এটা আমি মেনে নিতে পারবো না। কথাগুলো বলতে বলতে মায়ের চোখ ভিজে যায়। সে জোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার পর সকলে তার খুব প্রশংসা করে, কিন্তু সে আর দেখতে পায় না জোহানকে। তন্নি জানায় তার কাজে চলে গেছে। এত কিছুর পরও তার মনটা কেমন ছটফট করছিল। সে যাওয়ার পরে জোহানের পছন্দ করা নীল লেহেঙ্গাটা নিতে এসেছিল, কিন্তু সেটার পায় না সে। সেলসম্যান জানায় সেটা বিক্রি হয়ে গেছে। সুরভি অফিসের একটু সামনে আসে, আশেপাশে তাকায়, তারপর একটি গাড়িতে উঠে বসে। তাকায় তার পাশে বসা পুরুষটির দিকে, মুহূর্ত তার ভুরু কপালে উঠে যায়। অভ্র আজ মেরুন রঙের একটি পাঞ্জাবি পরেছে। এই প্রথম তাকে কোনো এই রঙে দেখল সুরভি। দেখে মুগ্ধ হলো, এতটাই মুগ্ধ হলো যে দৃষ্টি সংযত করতে ভুলে গেল। তার পাশে বসা পুরুষটি দুষ্টু হাসল, পিছনের সিটে এক হাত রেখে ঝুঁকে এলো তার দিকে। অবশেষে প্রেমে পড়লে নাকি? অভ্র বাঁকা হেসে জিজ্ঞেস করে। চোখ সরিয়ে নেয় সুরভি, লজ্জা মাখা মাখা হয়ে গেল সে, গাল দুটো ভারী হয়ে এলো। আপনার প্রেমে? অসম্ভব। খুব বাজে মিথ্যা বলতে পারো সুরভিনী। তোমার ঠোঁটের কোণে সে সূক্ষ্ম হাসি, লজ্জা মাখা গাল, ঝুঁকে থাকা চোখ দুটো অন্য কথা বলে। সুরভি তার কাঁধে হাত রেখে দূরে সরায়। বিরক্ত করেন না তো? এমনিতে আমি ক্লান্ত, মেজাজও ভালো না। হাত সরাতে নিলে অভ্র তার হাত ধরে নেয়, আঙুলে আঙুল ডুবিয়ে হাত রাখে শক্ত করে। সুরভি প্রশ্ন করে, কেন? আরে বলেন না, আমার সিনিয়র ম্যানেজারের ভাগ্নি হয়, এই সুবাদে সব কাজের ক্রেডিট দেওয়া হয় তাকে। ইনফ্যাক্ট নারী দিবসের যে ইন্টারভিউ আমি তুলেছিলাম মিটিং রুমে, আমার সামনে হুট করে তাকে ক্রেডিট দিয়ে দিল, বলল সে যেহেতু আইডিয়া দিয়েছে সেই ইন্টারভিউ নেবে। যদিও আমার এই ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এমন মুখের ওপর মিথ্যা কথা কিভাবে বলে? মুখের ওপর দুর্নীতি, আমার এসব একটু পছন্দ না। আমি ব্যবস্থা করছি বাস্টার্ডের। সুরভি বিরক্তি নিয়ে তাকা অভ্রর দিকে। আপনাকে বলেছি ব্যবস্থা করতে, আপনি আমার অফিসের কাজে হাত ঢুকাবেন না, খবরদার। আমি নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করব, দেখে নিয়েন। কথাটা শুনে ড্রাইভার গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে একবার তাদের দেখে। তার ভুরু উঠে যায় কপালে। যে লোকের সাথে তারা কথা বলতেও ভয় পায় তাকেই পিসি মেটা বকছে। গাড়ি এসে থামে এক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে সুরভি আগেও এসেছিল আহনাফের সাথে, সেদিন দেখা হয়েছিল অভ্রর সাথে। সে নিচে নেমে জিজ্ঞেস করে, এখানে এলাম যে? আজ রেস্টুরেন্টটা সারাদিনের জন্য বুক করেছিলাম। প্রথমে মায়ের সাথে কথা বললাম, আর এখন? অভ্রর কথা শেষ হওয়ার পূর্বে কপাল কুঁচকে সুরভি। মায়ের সাথে? অভ্র আর চোখে তাকায় সুরভির দিকে, বাঁকা হাসে। ডোন্ট ওয়ারি সুইট হার্ট, ডেটে তোমাকে এনেছি কেবল, মায়ের সাথে কাজের কথা ছিল। সুরভির গলার সুর অভিমানী। আমি কি জিজ্ঞেস করেছি ডেটে এসেছেন নাকি কাজে? বলে ভেংসি কাটে। অভ্র তার কানের কাছে এসে বলে, কোথাও থেকে পোড়ার গন্ধ পাচ্ছি, হিংসে জ্বলছে নাকি সুরভিনী? বাজে বকবেন না। আপনার জন্য কোন দুঃখে হিংসে করব আমি? হাঁটতে হাঁটতে তারা ভিতরে যায়।
কাউকে না দেখে সুরভি প্রশ্ন করে, আপনি সত্যি এই সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করেছেন? অভ্র ইশারায় সেখানের স্টাফদের যেতে বলল। তারা প্রবেশদ্বার লাগিয়ে গেল। সেখান থেকে প্ল্যান অনুযায়ী কোনো সাহসী ও বুদ্ধিমান নারীর খোঁজ লাগতো, তাই না? আমার মাথায় মায়া ছাড়া কারো নাম আর আসলো না। আমি ভেবেছিলাম ও কেবল বুদ্ধিমতী, বাট ও আজ রাজুকে যে মেরেছে। সুরভি সেখানে দাঁড়িয়ে যায়। কি, রাজু মানে আপনার 6 ফিট 4 ইঞ্চির দানবের মতো বডিগার্ডটা? মজা করেন? আমিও অবাক হয়েছি, বাট ওর স্কিল আছে মানতে হবে। বুদ্ধির সাথে কৌশল থাকলে যে কাউকে হারানো যায়। ও আসলে ইনারের বোন। এখন তো আমারই ওর সাথে দেখা করার আগ্রহ বাড়ছে। ইন্টারভিউ দিতে আসবে, দেখা তো হবেই। কি, রাজি হয়ে গেছে? সুরভি উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে। অভ্র মাথা নাড়ায়। উত্তর হ্যাঁ। সুরভি একগাল হাসে। আলহামদুলিল্লাহ, আজ 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাইব। যদি আমাদের এই কাজটা হয়ে যায় তাহলে মেঘলা আপুকে ওই নরক থেকে বের করার জন্য এক ধাপ এগিয়ে যাব। সে তাকায় অভ্রর দিকে। আর গগন ভাইয়াকে দেয়া আপনার ওয়াদা পূরণেও। অভ্র এক পলক তার দিকে তাকায়, কিছু বলে না, কেবল হাতটা ধরে। কিছুক্ষণ পর তার দিকে তাকে নিয়ে যায় রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডে। সুরভি এখানে আগে আসলো, এবার তার জায়গাটা আরও সুন্দর লাগে। জায়গাটা শান্তি লাগে। সে দেখতে পায় ছোট পুকুর পাড়ের গাছগুলোর সারি সারি গোলাপি ফুল ফুটেছে, ঝর্ণার মতো পড়ছে ঝরে যেন পুকুরের আশেপাশে রং বেরঙের ফুল। সুরভি মুগ্ধ হলো সেদিকে তাকিয়ে। এক প্রকার দৌড়ে যেয়ে সেতুর উপর দাঁড়ালো। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল গাছগুলোর দিকে। বাতাসে ঝুলছে ফুলগুলো, কিছু কিছু ফুল ধরে পড়ছে পুকুরে। সে পুকুরের দিকেও তাকালো। আকাশি মার্বেল পাথর দিয়ে কৃত্রিম পুকুরের রং বেরঙের মাছরা ঘুরে বেড়াচ্ছে আপন মনে। সে আভাস পেল অভ্র তার পাশে এসে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করে, এগুলো কি কেসিয়া জাভানিকা গাছ? ইয়েস। অপূর্ব সুন্দর। এই দৃশ্যটাই অপূর্ব সুন্দর, আমার চোখেই সরছে না। আমারও। উত্তরটায় সুরভি তাকায় অভ্রর দিকে। অভ্র তার দিকে তাকিয়েছিল। ব্রিজের বর্ডারে পিঠ ঠেকে বক্ষের ওপরে আড়াআড়ি হাত ভাঁজ করে তাকিয়ে রয়েছে তার দিকে। সুরভি তার চাহনি দেখে বিচলিত হয়ে গেল। সাথে সাথে সরিয়ে নিল তার নয়নজোড়া। অভ্র বাঁকা হাসে। তোমার কি মনে আছে সুরভিনী এই জায়গাটার কথা? সে সন্ধ্যায় বৃষ্টি ঝরতে চাইছিল। আকাশের বুক চিরে সে কৃষ্ণ কলি আকাশে তলে তুমি দাঁড়িয়েছিলে শুভ্রতা সেজে, আমার বাহুডারে মনে আছে? সুরভির মনে পড়ে। অভ্রকে হঠাৎ দেখার পর আঁতকে উঠে পিছলে পড়ে যেতে নেয়। আর অভ্র তাকে ধরে নিয়েছিল। কিভাবে ভুলতে পারে? সে রাতেই তো এই লোকটার জন্য প্রথম হৃদয় কেঁপেছিল তার, যা সে এড়িয়ে যেতে চেয়েছিল। অথচ আজ সে জড়িয়ে আছে এই মানুষটার জীবনের সাথে। সে চায় এই মানুষটার সকল কষ্ট নিমিষে শেষ করে দিতে, সকল চিন্তা নিজের করে নিতে। সুরভির ভাবনা কাটে অভ্রর কণ্ঠে। সেদিন যখন বৃষ্টি এসে তোমার শুয়ে তোমার সৌন্দর্য বাড়িয়ে তুলছিল, তখন আমার এতটা হিংসা হচ্ছিল জানো। সে বৃষ্টি বিনা অনুমতিতে তোমাকে কিভাবে বেহায়ার মতো ছুঁয়ে দিচ্ছিল, আর আমি। সুরভি কপাল কুঁচকে তাকায় অভ্রর দিকে। আপনি কি? অভ্র এক পা এগোয় তার দিকে। তর্জনী আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয় তার কপালে আসা কেশ। আমি তো তোমায় ছুলেই তুমি বেঁকে বসো। স্যার, অধিকার আছে আপনার। এখন নেই, খুব শীঘ্রই হবে। যেদিন তুমি একান্ত আমার হবে, আমার অর্ধাঙ্গিনী, আমার বউ হবে। সুরভি চিন্তিত হওয়ার ভান করে। আপনার বউ? এটা কিভাবে সম্ভব বলুন? আমরা তো নাটক করছি কেবল। আপনি তো বলেছেন কিছু মাস পর আপনার কথা মতো কাজ করলে আমি মুক্ত। অভ্র কথাগুলো কিছু মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তারপর হুঙ্কার দিয়ে ওঠে, কি বললে তুমি? অভ্র খানিকটা ঝুঁকে সুরভির দুই পাশে হাত ঠেকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সুরভির দিকে। খুব স্পষ্ট তার মুখমণ্ডলে। সব যেন বলছে নাটক। তোমার কি আমার ভালোবাসার নাটক মনে হয় সুইটহার্ট? তোমায় একবার দেখার পর আমি কতটা অস্থির হয়ে গিয়েছিলাম তোমার জন্য। সুরভি ভেংসি কাটে, অভিমানী সুরে বলে, হ্যাঁ, এই কারণেই তো আমাদের দেখা করার দিন নিজের বন্ধুকে পাঠিয়েছিলেন নক্ষত্র সাজিয়ে। কারণ আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। যদি তোমার আমাকে ভালো না লাগে, আমি যোগ্য হয়ে তোমাদের বাসায় সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাতে চেয়েছিলাম। এর আগেই অভ্র দীর্ঘ নিঃশ্বাসে আবার তাকায় সুরভির দিকে। আমি এই জীবনে একমাত্র তোমাকে বিয়ে করতে চেয়েছি সুরভিনী। তখনও তোমাকে চেয়েছি,
এখনও তোমাকে চাই। এবার তার সুর নরম হয়। সুরভি তবুও গলে না। এ কারণেই তো অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে উঠে বেড়ে লেগেছিলেন। ওটা তো আমার প্রতিশোধের জন্য, আমার বন্ধুর জন্য। আমি তোমার সামনে জীবিত আছি, তাহলে ওকে দেয়া ওয়াদা কিভাবে না পূর্ণ করি বলো। কিন্তু যে মুহূর্তে আমি তোমাকে পাবার আশা দেখেছি, সে মুহূর্তে তোমাকে বেছে নিয়েছি। অপশন ছিলাম বলেই তো বেছে নিয়েছেন, না হলে তো এখন অন্য কারোর সাথে সুখে সংসার করতেন। অপশন ছিল বলেই তো এত বছর হাওয়া হয়ে গিয়েছিলেন। এত ভালোবাসলে খোঁজ নিতেন না একবার। আমি কেবল আপনার অপশন মাত্র। অভ্র নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তুমি কি ইচ্ছে করে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছ? তোমাকে আমি বলেছিলাম সে মুহূর্তে আমার কেবল একটিমাত্র লক্ষ্য ছিল তৌফিকের ধ্বংস কাব্য লেখা, আর তুমি ছিলে আমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি আমার সাথে থাকলে আমি দুর্বল হয়ে যেতাম, এ পর্যন্ত এগোতেই পারতাম না। তোমাতে ডুবে থাকলে আমার ওয়াদার কি হতো সুরভি? তোমাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সভ্যর বিয়েতে তোমায় আবার দেখলাম। পরপর নিয়তির জোরে দেখা হতেই থাকলো। নিয়তি চাইতো তোমার আমার মিলন হোক। এবার সত্যি সত্যি রেগে যায় সুরভি। খুব আফসোস হচ্ছে দেখা হয়েছে বলে। নিয়তির জোরে না হয় দেখা হয়েছে বারবার, কিন্তু আমার জীবনে তো আপনি জোর করে ঢুকেছেন। এত আফসোস হলে কেন এসেছেন তাহলে আমার জীবনে? আফসোস করতে হবে না আর। আপনার থাকবো না আর আমি। আপনার জীবনে চলে যাব। বিয়ে করব না, অন্য কোনো পুরুষের সাথে বিয়ে করে সংসার করব। রাগে অভ্রর হাতের রগ কেঁপে ওঠে। সে সুরভির গাল চেপে ধরে এক হাত দিয়ে তার চোখ দুটো লাল হয়ে যায়। সুরভির এত বড় কলিজা আমার মুখের উপর বলল অন্য পুরুষকে বিয়ে করবে? জান নিয়ে নেব। তুমি শুধু আমার, আর তোর আমাকে বিয়ে করতে হবে, একান্ত আমার। রাগের মাঝে অভ্র সুরভির এইভাবে করে রাখা মুখটা অনেক কিউট লাগলো। ইচ্ছে হলো ঠুস করে একটা ঠোঁটে চুমু খেয়ে নিতে। সুরভি এবার ভয় কেঁপে ওঠে। অস্পষ্ট সুরে বলে, ভাই ছাড়ুন, ব্যথা পাচ্ছি। অভ্র তাকে ছেড়ে একরাশ বিরক্তিকর দৃষ্টিতে তাকায় তার দিকে। ঠাডা পড়ুক তোমার মুখে। আমি তোমার কোন জন্মের ভাই লাগি? আমি তোমার একমাত্র হবু জামাই। সুরভি নিজের গালে হাত ঘষে বলল, গাল ব্যথা করে দিয়েছেন অভদ্র লোক। আমি তো মজা করছিলাম, আপনি তো রেগে মেগে আগুন হয়ে গিয়েছিলেন। শুকরিয়া আদায় করো, কেবল গাল ব্যথা করছে, আরেকটু হলে জান নিয়ে নিতাম। আমার জান তো ক্ষেতের মূলা, বললেই হলো জান নিয়ে নিতাম। অভ্র তার হাত ধরে টান দিয়ে তাকে বাহুরে আবদ্ধ করে বলে, সম্পূর্ণ তুমি আমার আমানত সুরভিনী। তোমার সব কিছুর ওপর ভবিষ্যতে কেবল আমার অধিকার আছে। কেবল আরিফুল ইসমাত অভ্রর।